3 দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন তিনি। আর যে বৈঠক তিনি করেছেন, সীমান্ত সুরক্ষায় যৌথভাবে কাজ করবে পুলিশ ও বিএসএফ। উত্তরকন্যায় বিশেষ সমন্বয় বৈঠক, আর সেই বৈঠকেই বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, এই বৈঠক নিয়ে লাস্ট আপডেট কি? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক নির্দেশ দিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। প্রথমত, উপদ্রুত এলাকায় ত্রিস্তরীয় ফেন্সিং এর কথা তিনি বলেছেন বৈঠকে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ জমায়েত যদি হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে সেই এলাকায় অবৈধ জমায়েত মুক্ত করবে, এমনটাও নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। বাংলায় সেনা ছাউনির সংখ্যা বাড়তে পারে এবং তার কথা মাথায় রেখেই এই বৈঠকে জমির কথা বলা হয়েছে রাজ্য সরকারের কাছে। যেটা সূত্র মারফত খবর, চিকেন নেককে কেন্দ্র করে পরিকাঠামো বাড়ানো যায়, যাতে তার জন্য অতিরিক্ত জমির প্রয়োজন, এবং আইটিবিপি, এসএসবির মতো সংস্থাগুলি তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই অতিরিক্ত জমির কথা বলেছে বলে সূত্র মারফত খবর। এছাড়াও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয় জিরো টলারেন্স নীতি নিতে হবে, এই বার্তা এদিন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন বলে সূত্র মারফত খবর। শুধু তাই না, তিনি এটাও বলছেন যে অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করতে হবে, তাদেরকে ডিটেক্ট করে অবিলম্বে তাদের ফেরত পাঠাতে হবে। পাশাপাশি এ রাজ্যে সীমান্তবর্তী জেলাগুলিতে জেলাশাসক, পুলিশ সুপারদের বিশেষভাবে নজরদারি করতে হবে, যাতে অবৈধভাবে কোনো কাগজপত্র তৈরি না হয়। এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় অভিযোগ এসেছে যে অবৈধভাবে ডকুমেন্ট তৈরি হয়েছে, সেই নথি যাতে কোনোভাবেই তৈরি না হয় সেটা দেখতে হবে। এছাড়াও 15 দিন অন্তর অন্তর সমন্বয় বৈঠক করতে হবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের, অর্থাৎ এই যে অবৈধ অনুপ্রবেশকারী থেকে শুরু করে বিভিন্ন যে নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে কতটা কার্যকরী হলো তা নিয়ে 15 দিন অন্তর সমন্বয় বৈঠক হবে। ধর্মীয় স্থানে যাতে কোনো অবৈধ নির্মাণ না হয়, এবং যদি কোনো হয়ে থাকে তাহলে সেই সব বিষয়ে সঠিক পদক্ষেপ করতে হবে। এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স দেওয়া হয়েছে এবং এটা মাথায় রাখতে হবে। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র জিরো টলারেন্স, এবং যারা অনুপ্রবেশ করেছেন তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই বার্তা রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বলেই সূত্র মারফত খবর। বেশ। শাহী সফরে নজরে জাতীয় নিরাপত্তা, চিকেন স্নেকের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব। অর্থাৎ শাহী সফরে নজরে জাতীয় নিরাপত্তা, চিকেন স্নেকের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব, জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেক। বলা যেতে পারে যে স্ট্র্যাটেজিক্যালি এটা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং যদি আমরা সর্বভারতীয় স্তরে দেখি, জাতীয় স্তরে এখানের যে সিকিউরিটি, এখানের যে স্ট্র্যাটেজিক লোকেশন, এটার উপরে কিন্তু জোর দেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল এবং সেইভাবেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফ্যাক্টর রয়েছে, ওদিকে চায়না ফ্যাক্টর রয়েছে, এবং এই যে জায়গাটা, এটা অত্যন্ত মানে এরকম একটা জায়গা আন্তর্জাতিক দিক থেকে দেখলে, জাতীয় সুরক্ষার দিক থেকে দেখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার জন্যই যদি আমরা দেখি যে বাংলাদেশের নির্বাচনে পরে আমরা যে ফলাফল দেখলাম, তাতে দেখলাম যে এই যে গোটা যে বর্ডার এরিয়াটা, এই গোটা বর্ডার এরিয়াটা কারা জিতলো জামাত। এবং সেখানেও অনেক বিষয়গুলো রয়েছে, তো আন্তঃরাষ্ট্রীয় অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এই জায়গাটা একেবারেই অত্যন্ত সেন্সিটিভ। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেরকম নির্বাচনের আগে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে 45 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং সেই কাজ শুরু হয় নিউজ 18 বাংলায় প্রথম চ্যানেল, যারা আমরা দেখিয়েছি যে কিভাবে সীমান্তের কাজ শুরু হয়ে যায়নি, শুধু জমি হস্তান্তর হয়নি, 1000 একরের উপর জমি হস্তান্তর শুধু হয়নি, নতুন যে ফেন্স, অর্থাৎ আনফেন্সড এরিয়ায় যে নতুন যে ফেন্স, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় তৈরি হয়েও গেছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্টক টেকিং করলেন, এবং আমরা দেখেছি যে তিনি নিজে কিভাবে পুরো বিষয়টা তত্ত্বাবধান করলেন। গত 7-10 দিন ধরে এখানে খোদ বিএসএফ এর ডিজি রয়েছে, এবং এই গোটা বিষয়টা কিন্তু রাজ্য এবং কেন্দ্র, অর্থাৎ ডাবল ইঞ্জিন এফেক্ট বোঝা যাচ্ছে, কারণ এই রাজ্য কেন্দ্র একসাথে চলছে এই বিষয়টা নিয়ে, কারণ এই গোটা জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ, আর সেখান থেকে দাঁড়িয়েই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেন শিলিগুড়ি করিডোর গুরুত্বপূর্ণ, কি বলছেন স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম, দেখুন। একটু থ্রেডগুলোকে বলে দিই। 130 কিলোমিটার ধরে চুম্বি ভ্যালি, তারপরে হচ্ছে ডোকলাম। ডোকলামের ঝাম্পেরি রিচ থেকে আমাদের শিলিগুড়ি করিডোর ডাইরেক্ট লাইন অফ সাইট দেখা যায়, মানে আপনি টেলিস্কোপ দিয়ে দেখতে পাবেন। এখান থেকে যে থ্রেডটা আসতে পারে সেটা হচ্ছে ডাইরেক্ট আর্টিলারি কিংবা মিসাইলের থ্রেড। আর তারপরে হচ্ছে আপনার লালমনিরহাট বাংলাদেশে। লালমনিরহাটে চীন অলরেডি একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা পরিত্যক্ত এয়ারফিল্ডকে ওরা আবার রিভাইভ করার কথা প্ল্যান দিয়েছিল এবং ইউনিট সরকার মোটামুটি সেটা এগ্রিও করেছিল। এই সরকার কি করবেন আমার জানা নেই। আমার কথা হচ্ছে বাংলাদেশের বর্ডারটাকে চীনের বর্ডার হিসেবেই ট্রিট করা উচিত। চিকেন স্নেক নিয়ে ভারতে কি পরিকল্পনা, দেখুন। ওখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট হচ্ছে, রেলওয়ে নেটওয়ার্ক থেকে আরম্ভ করে রোড নেটওয়ার্ক থেকে আরম্ভ করে সব কিছু 1.5 লাখ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট। 1.5 লক্ষ কোটি টাকা। কোনো কারণে যদি আমাদের এই রেলওয়ে নেটওয়ার্ক বা চিকেন স্নেকের ধরুন গ্রাউন্ডটা দখল হয়ে যায়, একটা ওয়ার্স্ট কেস সিনারিও, সেক্ষেত্রে আপনার ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে টানেল তৈরি করা হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ঘোরপুর থেকে নুমালিগড়, এটা আসাম থেকে আসামের এই জায়গা। এটা 34 কিলোমিটারের টানেল এবং এই টানেলটার একটা বিশেষত্ব বলি, এটাও আপনার নদীর যে সারফেস আছে সেখান থেকে 32 মিটার নিচে। এবং এই টানেলটার আরেকটা বিশেষত্ব আছে, এই টানেলটা শুধুমাত্র রেল না, এটা রেল এবং রোড দুটো নেটওয়ার্কই রাখছে। মানে এই নদীর তলায় দুটো জিনিস চলবে, ট্রেনও চলবে আবার রাস্তাও আছে। এটা হচ্ছে আমাদের এশিয়ার প্রথম এবং সারা বিশ্বের দ্বিতীয় এরকম নেটওয়ার্ক, মানে আপনার আন্ডার দ্য রিভার নেটওয়ার্ক, যেখানে রেল এবং রোড একসঙ্গে রয়েছে। মানে ইঞ্জিনিয়ারিং জেম বলা যায়। ইঞ্জিনিয়ারিং জেম। এখানেও প্রচুর টাকা খরচা হচ্ছে, এখানেও প্রায় আপনার 19,000 কোটি টাকার মতন খরচা। স্মার্ট বর্ডার, এই স্মার্ট বর্ডার কি, স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম কি বলছেন, শোনাবো। ফাঁসি দেওয়া বলে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা সবচেয়ে পোরাস বলে, ওখান দিয়ে আপনার একটা 27 কিলোমিটারের একটা ইন্টেলিজেন্ট ফেন্স হচ্ছে। ওটা প্রথম ইন্টেলিজেন্ট ফেন্স, তারপর অনেকগুলো ইন্টেলিজেন্ট ফেন্স হবে। মানে স্মার্ট ফেন্সিং যেটা বলছেন অমিত শাহ, স্মার্ট ফেন্সিং আর ইকোনমিক ফেন্সিং, এই আপনার ইন্টেলিজেন্ট ফেন্সিং একই জিনিস। স্যাটেলাইট ইমেজিং থাকছে, রেগুলার ড্রোন সার্ভিলেন্স আছে। হ্যাঁ, এটা 24/7 এখানে ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়, ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়। এবং সেখানে যদি কখনো কোনো থ্রেট কিছু পাওয়া যায়, এটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে ওর যে সিস্টেম আছে সেখানে কাউকে কিছু বলতে হয় না। এখান থেকে ইমেজ আসছে, ওখান থেকে আওয়াজ আসছে, এখান থেকে আরেকটা ইমেজ আসছে, ওখান থেকে স্যাটেলাইট ইমেজের সঙ্গে ম্যাপ করা হচ্ছে, কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, কোনো পিক্সেলে শিফট হচ্ছে কিনা, সেটার যে থ্রেট পারসেপশন অটোমেটিক্যালি সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা প্ল্যাটফর্মে প্রসেস করে সেটা ওখানে বিএসএফ এর সঙ্গে শেয়ার করা হচ্ছে। চিকেন স্নেক সম্পর্কে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে হয়, সেটা কি দেবেন? বার্তা হচ্ছে চিকেন স্নেক নামটা শুনতে খুবই দুর্বল লাগে, কিন্তু আর চিকেন স্নেক নেই। এটা আর এটা ভার্চুয়ালি একটা ডাইনোসরের গলা হয়ে গেছে। মুরগির গলা বলছেন, ডাইনোসরের গলা হয়ে গেছে। এবার আসছি অন্যান্য খবরে। আলাদা ব্লকে সুদীপরা, সংসদে তৃণমূলের যারা বিদ্রোহীরা রয়েছেন তাদের জন্য এবার আলাদা ব্লক। এবার আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার। আগেই আলাদা ব্লকের দাবি জানিয়েছিলেন কাকুলিরা। 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ স্পিকারের। বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ, তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন,
মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। রবিবার সর্বদল বৈঠকে এনসিপিআইকে ডাকল সরকার। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ সুদীপ কাকলিদের। দেশে রাজনীতিতে হঠাৎ ফোকাসে এনসিপিআই। কাল সর্বদল বৈঠকে এনসিপিআই এর সুদীপ কাকলিরা। কার্যত এনসিপিআইকে স্বীকৃতি লোকসভার স্পিকারের। এরা প্রত্যেকে এই 20টা এমপি শেলফ লাইফ থাকে না, যখন একটা দুধ কেনেন, একটা বাচ্চার দুধ কিনলেন সেরিল্যাক, তার মধ্যে লেখা থাকে এক্সপায়ার, 3 বছর 2 বছর। এই প্রত্যেকটা এমপির এক্সপায়ারি ডেট হচ্ছে 1st of April 2029। কারণ শিন্ডে সেনাতে মিশে গেলেন 6 বিদ্রোহী সাংসদ। আগেই উদ্ধবের সঙ্গ ত্যাগ 6 সাংসদের। শিন্ডে গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়ার অনুমতি স্পিকার ওম বিড়লার। 6 সাংসদ যোগ দেওয়ায় সেনার আর গোষ্ঠী থাকলো না। একনাথ শিন্ডেই হলেন শিবসেনার একমাত্র নেতা। শিবসেনার নাম লোগো ব্যবহার করতে পারবেন না উদ্ধব ঠাকরে। অপারেশন টাইগার। সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু। বাদল না বদল? সংসদীয় অধিবেশনের নাম কি হওয়া উচিত? নাকি বাদলেই বদল? সোমবার থেকে অধিবেশন শুরু। চোখ রাখবে গোটা দেশের রাজনৈতিক মহল, কারণ গত কয়েক মাসে আমূল বদলে গিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। আমূল বদলে গিয়েছে সংসদের অন্দরের সমীকরণ। এপ্রিলের 16 থেকে 18 তারিখে বসেছিল সংসদের বিশেষ অধিবেশন, কিন্তু সংবিধানের 131তম সংশোধনী পাশ করাতে পারেনি মোদী সরকার। লোকসভায় বিলের পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় তারা। সেই ঘটনার 3 মাস 3 দিন পর সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সংসদের ভেতরের অঙ্কটা আমূল বদলে গিয়েছে। দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন, মিশন 360। কি এই মিশন 360? লোকসভার মোট আসন 543, তার মধ্যে বর্তমানে কার্যকরী আসন 540। এর 2/3 সংখ্যাগরিষ্ঠতা 360। এপ্রিলে 360 সাংসদের সমর্থন আদায় করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার পরিস্থিতি কেমন? 2024 লোকসভা নির্বাচন অনুযায়ী সংসদে এনডিএর মোট আসন 293। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর পরিস্থিতি আরো বদলে গিয়েছে। এই অঙ্কের উপর আরো অঙ্ক রয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা স্পিকারকে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার 6 সাংসদ একনাথ শিন্ডের শিবিরে চলে গিয়ে এনডিএর শরিক হয়ে গিয়েছেন। ফলে এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 319। শরদ পাওয়ারপন্থী 8 এনসিপি সাংসদ অন্ধের জগনমোহন রেড্ডির 4 সাংসদও উসখুস করছেন বলে শোনা যাচ্ছে। তাদের যোগ করলে আড়ে বহরে এনডিএ দাঁড়াচ্ছে 331, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে 29টি আসন দূরে। এই দূরত্ব দূর করতে কি দূরে তাকাবে বিজেপি? বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতেও পালাবদল হয়ে গিয়েছে। স্টালিনের পরাজয়ে ক্ষমতায় এখন সুপারস্টার বিজয়। রাজ্যপাট গেলেও স্টালিনের হাতে রয়েছে লোকসভার 22টি আসন। তিনি কি দিল্লিতে শিবির বদল করবেন? স্টালিন কি হাঁটবেন ইস্যু ভিত্তিক সমর্থনের পথে? লোকসভার তুলনায় রাজ্যসভার অঙ্কটা বিজেপি সরকারের পক্ষে সহজ। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 164টি আসন প্রয়োজন। রাজ্যসভার সমীকরণটা আরো সরল হয়ে গিয়েছে।
আম আদমি পার্টির 7 রাজ্যসভার সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের 3 রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছেন। ফলে রাজ্যসভায় এনডিএর শক্তি 152, তার সঙ্গে ওড়িশার বিজু জনতা দলের 5 সাংসদকে ধরলে অঙ্কটা দাঁড়ায় 157, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 7 কম। তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি নিজের গন্তব্য এখনো স্পষ্ট করেননি। কোয়েল কি করবেন জানা গেলে রাজ্যসভার অঙ্কটা আরও একটু বদলাবে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণের আলটিমেটাম, দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা হবে। এখন এই যোগলাভ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাপটা আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। কেন মমতাকে হুঁশিয়ারি দিলেন কল্যাণ, কি বলেছিলেন দলনেত্রী, দেখুন। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন, এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। আবেগে মন্তব্য কল্যাণের, দাবি কুণাল ঘোষের। অত্যন্ত আবেগের কথা বলেছেন। যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলের তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাকি সব নেতৃত্ব, আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট। যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন। ক্ষমতার ভরকেন্দ্র কলকাতায় যেমন কামক স্ট্রিট, তেমনই দক্ষিণ 24 পরগনায় আমতলার এই অফিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসেই আজ চলল বুলডোজার। অনেকে বলেন ক্ষমতা থাকলে ক্ষমতার ভরকেন্দ্র থাকে, যে ভরকেন্দ্রে রণকৌশল তৈরি হয়, যে ভরকেন্দ্র নির্দেশ দেয়, হিসেব নেয়। দক্ষিণ 24 পরগনার আমতলার আপাত ছাপোষা এলাকায় মাথা তুলে দাঁড়ানো এই দুধ সাদা অট্টালিকা বোধহয় তেমনই এক ভরকেন্দ্র। বঙ্গ রাজনীতিতে তৃণমূলের ক্ষমতার সূর্য যখন মধ্য গগনে, তখন আকাশ ছুঁয়েছে এই অট্টালিকা। এখানেই অফিস ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লম্বা কনভয়, নিরাপত্তার বলয়, নিয়মিত এখানে আসতেন তৃণমূলের নাম্বার 2। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ডায়মন্ড হারবারের কাছেই এই আমতলা। শোনা যায় দক্ষিণ 24 পরগনায় গাছের পাতা নড়বে কিনা সেই নির্দেশ নাকি যেত এই অফিস থেকেই। অভিষেকের অফিস কলকাতায় কামাক স্ট্রিট, দক্ষিণ 24 পরগনায় আমতলা। এই নোটিশটা যদি দেখা যায় তাহলে এই নোটিশটা কার নামে আছে? এই নোটিশটা আছে লিপস এন্ড বাউন্সের নামে এবং অমিত ব্যানার্জির নামে। অমিত ব্যানার্জি কে? অমিত ব্যানার্জি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাবা। এই যে গোটা অফিসটা, এর মধ্যে একটা সিম্বল আছে, এটা খুব সিম্বলিক। এটা ছিল দক্ষিণ 24 পরগনার যুবরাজের অফিস। এটা মনে করা হতো যে দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণ 24 পরগনা চলতো আমতলা পার্টি অফিস থেকে। ব্যস্ত দিন, ভোটের সময় কিংবা উৎসব, এই অফিসে দেখা মিলত অভিষেকের।
এখানেই বৈঠক, এখানেই নির্দেশ, এখানেই দরবার। ফলতার জাহাঙ্গীর খান, ভাঙরের শওকত মোল্লা। শোনা যায় দরকার হলে নাকি এই অফিসেই আসতে হতো তাদের। একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে। এই অফিস শুধুমাত্র উচ্চ নেতৃত্বের জন্য। জেলার যারা এমএলএ, বিধায়ক এবং তার সঙ্গে এলাকার যারা বাহুবলী নেতা রয়েছেন তারা এখানে এসে বৈঠক করতেন। আজ পর্যন্ত সাধারণ মানুষ এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর দিকে কিন্তু তারা তাকাতে পারতেন না। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাতুড় ঘর ছিল অভিষেকের। এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো। প্রত্যেক ইলেকশনে এখান থেকে আমাদের যত ইলেকশন চলতো এখান থেকে অপারেটিং করা হতো। ভোটের হিসেব, জয়ের অঙ্ক, পরাজয়ের সম্ভাবনা, জেলার সব ওঠাপড়ার কাটাছেড়াই নাকি হতো এই অফিসে। কে থাকবে, কে যাবে, কে আসবে, সব বদলেরই সাক্ষী এই সাদা বাড়ি। এবছর ফেব্রুয়ারিতে আমতলার এই পার্টি অফিসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন সিপিআইএম এর প্রতিকুর রহমান। কর্মে দাপট, নির্মাণেও নাকি দাপট। 10 বছর আগে তৈরি করেছিল পুরোপুরি বেআইনিভাবে। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালকে দিয়ে এই পার্টি অফিসটাকে তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীরদের মতো ক্রিমিনালদের এই পার্টি অফিস থেকে এরা তৈরি করেছিল। যখনই অভিষেক ব্যানার্জি এখানে আসতো তখনই সাধারণ মানুষের তো ক্ষতি করতো, প্লাস ছোট ছোট দোকানদার, যত গাড়ি ঘোড়া যত আসতো তাদের কোনো কিছু শান্তিতে করতে দিত না। আমরা চাইছি আজকে বিপত্তারিণীর দিনে বিপদকে আমরাকে তাড়িয়ে দিচ্ছি। এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালরা হয়ে আমাদের আজকে আমতলা চত্বরটা পুরো নষ্ট করে দিয়েছে এরা। এবার ওনার খালি গ্রেফতারের অপেক্ষায়। পার্টি অফিস যেখানে যেখানে বেআইনি সেগুলো হয় উনি নিজে ভেঙে দিতে পারেন, নাহলে আমরা ভেঙে দেবো। বেআইনি অফিস, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতেন বা তার নামে তার অফিস বলে পরিচিত, তা সেখানে আজকে বুলডোজার চলেছে। এটাই চলার ছিল, শুধু ওখানে না। এরপরে আমি আপনাকে বলছি, এরপরে ওই হাজরা মোড়ে সেখানেও চলবে। অবৈধ এমপি অফিস, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে। ওই জমিটা, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। ততদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল, একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পোড়ানো হবে, এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা। শাসকের দাপট, দাপটের শাসন, এখন দেওয়ালে শুধুই ভাঙনের লিখন। অর্পণ মণ্ডল এবং প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।